নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সকলকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো ভারতের টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে, এবার আমরা ফোকাস করব টি-20 ক্রিকেটে। এইবার আপকামিং যে ভারতের সবথেকে বড় টুর্নামেন্ট সেটা হচ্ছে এশিয়া কাপ। আর এইবারের এশিয়া কাপটা হবে টি-20 ফরম্যাটে, কারণ আমরা প্রত্যেকবারই জানি যখন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থাকে তার আগে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ হয়, আর যখন টি-20 ওয়ার্ল্ড কাপ থাকে তার আগে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ হয়। এই এশিয়া কাপ হচ্ছে এমন একটা ফরম্যাট যেখানে হচ্ছে সকলে এক্সপেক্ট করে থাকে এশিয়ান জায়ান্ট ভারত জয়লাভ করবে। আসলে ভারত জয়লাভ করবে এটা যেন কমন ব্যাপার হয়ে থাকে। ভারত যদি জয়লাভ না করে তখন কিন্তু অনেক কথাবার্তা বা সমালোচনা করা হয়। তো আমি যেরকম বলছিলাম, এইবারের এশিয়া কাপটা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আর কিন্তু এক মাসও হাতে নেই। আর এইবারের এশিয়া কাপটা কেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জানেন তো? এই এশিয়া কাপের মাস চারেক পরেই কিন্তু 2024 সালের প্রথম দিকেই ভারতে অনুষ্ঠিত হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। আর সকলেই জানেন আমরা অর্থাৎ ভারতীয় দল হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই এইবারের ওয়ার্ল্ড কাপটা আবার ভারতে, তাই ভারতের ওপর একটা এক্সট্রা প্রেশার থাকবে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার নিজের হোম কান্ট্রি ইন্ডিয়াতে খেলবে, তাই ভালো পারফরমেন্স করার একটা বিশেষ চাপ থাকবে। আর এই জন্যই এইবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এইবারের এশিয়া কাপটা। আইপিএলও কিন্তু নেই, আইপিএলের আগেই কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ। তাই ভারতের একটা শেষমেশ সুযোগ হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য দল নির্বাচনের বা কোন কোন প্লেয়াররা খেলবে তার জন্য একটা অগ্নিপরীক্ষা হতে চলেছে এশিয়া কাপ। আর আমি আজকে আলোচনা করব এই এশিয়া কাপে কীরকম দল নির্বাচন হতে পারে, কীরকম হতে পারে 15 ম্যান স্কোয়াড বা প্লেয়িং 11-এ কারা খেলতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আর বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের ভিডিওটা। দেখুন, প্রবলেমস অফ প্লেন্টি বাট ইটস হ্যাপি প্রবলেম। মানে এখন ভারতীয় দলটার এমনই অবস্থা, 15 জন দল নির্বাচন করা সত্যি খুব টাফ ব্যাপার। কারণ এত সুন্দর খেলছে এই টিমটা, বা অত ইয়াং প্লেয়ার এসে গেছে, ভারত যেন দুটো দল নির্বাচন করতে পারে। কোনো কোনো সংবাদ মাধ্যমে তো শুনছি যে 15 জন নয়, ভারত এশিয়া কাপের জন্য 30 জনের দল নির্বাচন করবে, তাতে সব প্লেয়াররাই থাকবে। মানে ইটস রিয়েলি প্রবলেমস অফ প্লেন্টি। সত্যি কথা, গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টকে কিন্তু অনেক মাথা খাটাতে হবে প্রপার প্লেয়িং 11 আনার জন্য। কারণ আপনারাই নিজেরা বলুন না কোন প্লেয়ারটাকে বাদ দেবেন। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। তারপরে মিডিল অর্ডারে শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, আপনার রিঙ্কু সিং, জিতেশ শর্মা। অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, নীতিশ রেড্ডি। কাকে নেবেন? আর বোলিং লাইন আপে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্ষেল প্যাটেল। স্পিনিংয়ে আকসার প্যাটেল, জাদেজা তো রিটায়ার নিয়ে নিয়েছে, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী সকলেই আছে। তাই সত্যি এইবারের 15 জন দল নির্বাচন করাটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। বাট ইটস আপ টু সিলেক্টার। আর গৌতম গম্ভীর কীরকম টিম সিলেক্ট করতে চায়, যে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে গৌতম গম্ভীর কি 7 জন ব্যাটসম্যান নিয়ে নামতে চাইছে প্লেয়িং 11-এ, নাকি 8 জন ব্যাটসম্যান। আমরা গৌতম গম্ভীরের এতদিন যে কোচিং দেখেছি তাতে কিন্তু গৌতম গম্ভীর একটু ডিফেন্সিভ কোচিং করছে, অর্থাৎ গৌতম গম্ভীর ফেভার করে 8 নম্বরে একজন ব্যাটিং অলরাউন্ডার থাকার জন্য। কারণ 8 নম্বরে একটা ব্যাটিং অলরাউন্ডার থাকলে গৌতম গম্ভীর বিলিভ করে যে টপের দিকে যে ব্যাটসম্যানগুলো থাকে তাকে তারা লাইসেন্স দিয়ে যায়। ভারত চেষ্টা করে বল 1 থেকে চাপে ফেলার অপোনেন্টকে, বড় শট খেলার দিকে নজর রাখে, 250, 260 সবসময় টার্গেট রাখে। তাই ভারত এবং গৌতম গম্ভীর চায় যে 7 জন প্রপার ব্যাটসম্যান রেখে 8 নম্বরে একজন স্পিনিং অলরাউন্ডার বা ফাস্ট বোলিং অলরাউন্ডার রাখার। আর আপনাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এইবারের এশিয়া কাপটা অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে, আর আগামী ওয়ার্ল্ড কাপটাও আছে ইন্ডিয়াতে। তাই একটু স্পিন সহায়ক পিচ বা স্পিনের একটা ভালো পরিস্থিতি ভারত পেতে পারে। তাই জন্য আমার মনে হয় যে এরকম প্লেয়িং 11টা হবে, সেটা তো আমি অবশ্যই বলবো। কিন্তু সবথেকে যে বড় প্রবলেমটা হচ্ছে ওপেনিং কাকে দিয়ে করাবেন। ওপেনিংয়ে দেখুন, রিসেন্ট কয়েকটা ম্যাচে আইপিএলের আগে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেন করেছিল। তাহলে কি আপনি বাদ দিয়ে দেবেন বর্তমান টেস্ট দলের অধিনায়ক এবং অত্যন্ত সুন্দর ফর্মে থাকা শুভমন গিলকে? নাকি আপনি ফেলে দেবেন যশস্বী জয়সওয়ালকে? কারণ যশস্বী জয়সওয়ালও একজন প্রপার হিটার, আর শুভমন গিল কনসিস্টেন্ট প্লেয়ার, যেরকম অ্যাটাক করতে পারে সেরকম ইনিংসটাকে পেস করতে পারে। তাই ভারত চাইবে যে কীরকম মনোভাব নিয়ে এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যেতে চাইবে। আমার মনে হয় ওপেনিং অবশ্যই রাখা উচিত সঞ্জু স্যামসন, শুভমন গিল
অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে যে কোনো দুজনকে। ইটস মেবি সঞ্জু স্যামসন / শুভমন গিল। আমি ফেভার করব অভিষেক শর্মাকে যশস্বী জয়সওয়ালের থেকেও, কারণ অভিষেক শর্মা মেবি ইনকনসিস্টেন্ট, বাট অভিষেক শর্মা যেরকম স্টার্ট দেয় বর্তমান প্রজন্মের টি-20তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশস্বী জয়সওয়ালকেও টিমে রাখবো অ্যাজ এ ব্যাকআপ ওপেনার। আর সঞ্জু স্যামসনকে যদি না খেলাই তাহলে আমাকে জিতেশ শর্মার দিকে নজর রাখতে হবে। মেবি ঈশান কিষান চান্স পাবে না, কারণ এইবারের আইপিএলে জিতেশ শর্মা যেরকম খেলেছে সেকেন্ড উইকেট কিপার হিসাবে সঞ্জু স্যামসনের সঙ্গে থাকবে জিতেশ শর্মা। এখন সঞ্জু স্যামসন যদি ওপেন করে তাহলে জিতেশ শর্মা খেলবে না। যদি সঞ্জু স্যামসনের জায়গায় শুভমন গিল খেলে তখন মিডিল অর্ডারে জিতেশ শর্মাকে অবশ্যই খেলাতে হবে। তাই আমার টপ 2তে অবশ্যই থাকছে সঞ্জু স্যামসন এবং বা শুভমন গিল এবং অভিষেক শর্মা। 3 নম্বরে একটা বিরাট বড় প্রশ্ন, কাকে খেলাবেন? শ্রেয়াস আয়ারকে খেলাবেন, নাকি আইপিএলে অরেঞ্জ কাপ পাওয়া সাই সুদর্শনকে খেলাবেন, নাকি ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, নাকি তিলক বর্মা? আপনার ভুললে চলবে না তিলক বর্মার কথাও। অসাধারণ পারফরমেন্স করেছিল কিন্তু এই তিলক বর্মা সাউথ আফ্রিকাতে গিয়ে। আমার মনে হয় তিলক বর্মার থেকে আমি এগিয়ে রাখবো শ্রেয়াস আয়ারকে। ইভেন সাই সুদর্শনেরও একটু সময় লাগবে, যতই এইবারের আইপিএলে ভালো পারফরমেন্স করে থাকুক। তাই 3 নম্বরে আমি রাখতে চাই শ্রেয়াস আয়ারকে। 4 নম্বরে অ্যাজ ইউজুয়াল ক্যাপ্টেন 360 ডিগ্রি সূর্যা কুমার যাদব। 5-এ একটা বিরাট বড় প্রশ্ন, রিঙ্কু সিংয়ের বর্তমান ফর্ম কিন্তু অতটা ভালো নয়, তাহলে কি আমি রিঙ্কু সিংকে খেলাবো নাকি জিতেশ শর্মা? ইট ডিপেন্ডস আপন কাকে আপনি ওপেন করাবেন। যদি সঞ্জু স্যামসন ওপেনিংয়ে থাকে তাহলে জিতেশ শর্মাকে খেলানো যাবে না। যদি সঞ্জু স্যামসন ওপেনে না থাকে তাহলে অবশ্যই উইকেট কিপার হিসাবে 5-এ থাকছে জিতেশ শর্মা। 6-এ ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার তো কোনো রিপ্লেসমেন্টই থাকবে না। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া টিমের যে হোয়াইট বল ক্রিকেট, মানে শর্ট ফরম্যাটের ক্রিকেট হয় ওয়ানডে বা টি-20, তাতে কিন্তু একজন ইরিপ্লেসেবল প্লেয়ার। হার্দিক পান্ডিয়ার জায়গা কেউ নিতে পারে না। হার্দিক পান্ডিয়া টিমে একটা লিঙ্কিং সৃষ্টি করে, ব্যালেন্স ক্রিয়েট করে। তাই ডেফিনেটলি 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। এবার প্রশ্ন হচ্ছে 7 নম্বরে আমি কাকে রাখবেন? 7 নম্বর জায়গাটা আমি কোয়েশ্চেন মার্ক রাখলাম। 8-এ ডেফিনেটলি জাসপ্রীত বুমরা, 9-এ আর্শদীপ সিং এবং দুজন স্পিনার অবশ্যই থাকবে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। আমি জাসপ্রীত বুমরার কথাটা কেন বলছি দেখুন, জাসপ্রীত বুমরার একটা ওভারলোড ম্যানেজমেন্ট বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থাকছে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে যেহেতু একটা ম্যাচে 4 ওভারই বল করতে হয়, তাই আমার মনে হয় জাসপ্রীত বুমরাকে খেলানো অবশ্যই উচিত। 4 ওভার বল করে দেবে। একটা আইপিএলে যখন একদিন ছাড়া ছাড়া ম্যাচ হয় সেখানে জাসপ্রীত বুমরা খেলতে পারে, আর টি-20 ওয়ার্ল্ড কাপে তো অবশ্যই খেলতে পারে। আপনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খেলান গ্রুপ স্টেজে, তারপর নকআউট স্টেজে সেমিফাইনাল ফাইনালগুলো খেলান। অন্যান্য যে ছোটোখাটো টিমগুলো আছে তাদের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাকে খেলানোর দরকার নেই। তাই আমি চাই যে জাসপ্রীত বুমরা যেন অবশ্যই খেলে, আর তার সঙ্গে তো আর্শদীপ সিং অবশ্যই থাকবে, কারণ আর্শদীপ সিং টি-20 ক্রিকেটে সত্যি একজন গ্রেট বোলার। জাসপ্রীত বুমরার সঙ্গে তার জুটিটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর স্পিনার হিসাবে বলতে গেলে তো বরুণ চক্রবর্তীকে রাখতেই হবে, কারণ বরুণ চক্রবর্তীর যে রিসেন্ট ফর্ম টি-20 ক্রিকেটে অভাবনীয়, অত্যন্ত সুন্দর। তাই বরুণ চক্রবর্তী অবশ্যই থাকবে। আর যেহেতু ম্যাচটা হচ্ছে যে আপনার টুর্নামেন্টটা দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবং আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে, তাই কুলদীপ যাদবের জন্য একটা অবশ্যই চান্স থাকবে। তাই আমার মনে হয় এইরকম হতে পারে ভারতীয় প্লেয়িং 11। কিন্তু একটা জায়গায় আমি ফাঁকা রেখেছিলাম 7 নম্বর। এখানে দেখুন, একজন ফাস্ট বোলার অলরাউন্ডার খেলাতে পারি অথবা একজন স্পিনার অলরাউন্ডার খেলাতে পারি। মেবি নীতিশ কুমার রেড্ডি, আইদার শিবম দুবে। কিন্তু আমার মনে হয় যেহেতু টুর্নামেন্ট আবার বলছি সাবকন্টিনেন্টে, তাই আকসার প্যাটেলের চান্সটাই বেশি থাকবে, কারণ আকসার প্যাটেল যেমন স্পিন বল করতে পারবে এবং ব্যাটিংয়েও কিন্তু খুব ভালো একটা পজিশান নিতে পারবে। তাই আমার মনে হয় আকসার প্যাটেলকে অবশ্যই রাখা উচিত প্লেয়িং 11-এ। তাহলে আমার প্লেয়িং 11টা এইরকম হচ্ছে, ওপেনিংয়ে থাকছে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, 3-এ থাকছে শ্রেয়াস আয়ার, 4-এ সূর্যা কুমার যাদব, 5-এ থাকছে রিঙ্কু সিং / জিতেশ শর্মা, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ আকসার প্যাটেল, 8-এ জাসপ্রীত বুমরা, 9-এ আর্শদীপ সিং, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-তে কুলদীপ যাদব। মেবি আপনি 8, 9, 10, 11 ব্যাটিং পজিশনটা ফ্লিপ করতে পারেন। এটা হয়ে গেল আমার টপ প্লেয়িং 11। কারণ এই প্লেয়িং 11-এ যে 11 জন প্লেয়ার খেলবে এর মধ্যে মেবি 10 জন প্লেয়ারই হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে এবং প্লেয়িং 11-এ। তাই এইবারের এশিয়া কাপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে আমি অবশ্যই রাখবো হর্ষিত রানাকে, কারণ গৌতম গম্ভীর একটা ফেভার করে হর্ষিত রানাকে। আর হর্ষিত রানা সত্যি কথা বলতে এই শর্ট ফরম্যাটে খুব ভালো বোলার। যদি জাসপ্রীত বুমরাকে কোনো ম্যাচ খেলানো না হয় সেখানে কিন্তু আর্শদীপ সিংয়ের সঙ্গে
এই হর্ষিত রানাকে অবশ্যই খেলানো যেতে পারে। আর ব্যাকআপ হিসাবে আমি তো বললাম যে প্লেয়ারগুলোকে রাখতে পারেন, শ্লেয়াস হিসাবে শুভমন গিল এবং আপনার জিতেশ শর্মা থাকছে। এছাড়া আপনি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারকে রাখতে পারেন, কারণ হার্দিক পান্ডিয়া হচ্ছে যে একজন চোটপ্রবণ প্লেয়ার, তাই আপনি শিবম দুবেকে রাখতে পারেন। তো এইভাবে আমার হচ্ছে 15 ম্যান স্কোয়াড আমি সিলেক্ট করছি, কারণ এই টুর্নামেন্টের ওপর অনেক কিছু ডিপেন্ড করে থাকে আগামী টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত কীরকম খেলবে। আর আমরা সকলেই চাই ভারত যেন টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করে ইন্ডিয়াতে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সেখানে জয়লাভ করে নিজের যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই ট্যাগটা যেন বজায় রাখে। তো আমার মনে হয় এই রকম প্লেয়িং 11ই হওয়া উচিত। আপনার কীরকম মতামত সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামতটাও আমি শুনতে আগ্রহী। আপনি কীরকম প্লেয়িং 11 করছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, যদি আমার এই আজকে এশিয়া কাপ নিয়ে যে ছোট্ট প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, তাহলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায়। আর রোজকার মতো একটাই কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।